পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নিয়োগ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের সকলের কাছে আজকের এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে জেনারেল নলেজ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করা হয়েছে, যেগুলো প্রত্যেক পরীক্ষার্থীকে একবার হলেও জানতে হবে এবং এগুলো তাদের অবশ্যই সহযোগিতা করবে আসন্ন পরীক্ষায় সফলতা লাভে। তো প্রথম যে প্রশ্নটাকে আজকে রেখেছি, এখানে প্রত্যেকে দেখতে পাচ্ছ আন্তর্জাতিক যে বিচারালয়, এই আন্তর্জাতিক বিচারালয় এর সদর দপ্তর কোথায় অবস্থিত? প্রথম অপশনের বলা রয়েছে লন্ডন, এরপর রয়েছে প্যারিস, সিতে রয়েছে নিউ ইয়র্ক এবং ডিতে রয়েছে দ্য হেগ। তো আন্তর্জাতিক বিচারালয়ের যে সদর দপ্তর এটা অবস্থিত নেদারল্যান্ডের দ্য হেগ নামক যে প্লেস, সেই জায়গাতে এটা কিন্তু অবস্থিত। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপর পরের যে প্রশ্নটা রয়েছে, এটি হিস্ট্রি থেকে নেওয়া একটা খুবই গুরুত্বপূর্ণ গ্রন্থ, যেটা বহুবার বহু পরীক্ষায় এসছে এবং খুবই বেসিক। কেন এতবার শুনেছে সকলেরই কম বেশি মুখস্থ। তো রাজতরঙ্গিনী নামক যে বইটি, এই বইটি কে রচনা করেন? প্রথম অপশন এখানে বলা রয়েছে বিষ্ণু শর্মা, এরপর রয়েছে শূদ্রক, এরপর রয়েছে কলহন, তারপর রয়েছে নারায়ণ শর্মা। তো রাজতরঙ্গিনী নামক যে বইটি, এই বইটি রচনা করেছিলেন কলহন। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। আর এই কলহনের রাজতরঙ্গিনী নামক বইটি থেকে কাশ্মীরের ইতিহাস সম্পর্কে কিন্তু জানা যায়। আর বিষ্ণু শর্মার লেখা যে বইটি রয়েছে, এই বিষ্ণু শর্মার লেখা বইটির নাম হলো পঞ্চতন্ত্র। আর শূদ্রকের লেখা বইটির নাম হচ্ছে, এখানে আমাদের মনে রাখতে হবে, এটি একটি নাটক, মৃচ্ছকটিকম। আর নারায়ণ শর্মা যিনি রয়েছেন, এনার লেখা বইটির নাম হচ্ছে হিতোপদেশ। তো পরবর্তী যে স্লাইড রয়েছে সেটাই আমরা দেখব পরবর্তী প্রশ্নটা কি রয়েছে। এটি ইন্ডিয়ান হিস্ট্রি থেকে নেওয়া একটা প্রশ্ন। দিন ই ইলাহি কে প্রবর্তন করেছিলেন? তো দিন ই ইলাহি কে প্রবর্তন করেছিলেন সেটা এখানে আমাদের বলতে হবে। প্রথম অপশনে দেখতে পাচ্ছ বলা রয়েছে আকবর, এরপর রয়েছে বাবর, এরপর রয়েছে হুমায়ুন, এরপর রয়েছে শের শাহ। তো দিন ই ইলাহি যিনি প্রবর্তন করেছিলেন, দিন ই ইলাহি প্রবর্তন করেন আকবর। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। কার শাসনকালে হিউয়েন সাং ভারতবর্ষে এসেছিলেন? তাহলে বিভিন্ন শাসকের সময় বিভিন্ন বিদেশি পর্যটকগণ ভারতবর্ষে এসেছিলেন। তো এখানে আমাদের যেটা প্রশ্ন রয়েছে, হিউয়েন সাং কার সময় ভারতবর্ষে এসেছিলেন? তো অপশানগুলো এখানে পরপর দেওয়া রয়েছে। অপশানগুলো এখানে প্রথম অপশানে বলা রয়েছে চন্দ্রগুপ্ত মৌর্য, তারপরে রয়েছে সম্রাট অশোক, এরপর রয়েছে হর্ষবর্ধন, তারপর রয়েছে সমুদ্রগুপ্ত। তো এই চারটি অপশানের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে, যার শাসনকালে হিউয়েন সাং ভারতবর্ষে এসেছিলেন তিনি হলেন হর্ষবর্ধন। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তো হর্ষবর্ধনের শাসনকালে কিন্তু হিউয়েন সাং ভারতবর্ষে এসেছিলেন। পরবর্তী যে প্রশ্নটা রেখেছি, এটি জিওগ্রাফি থেকে নেওয়া একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইউ আকৃতির যে উপত্যকা, এই উপত্যকাটা গড়ে ওঠে নদীর দ্বারা, বায়ুর দ্বারা, হিমবাহ দ্বারা বা জোয়ার ভাটার দ্বারা। তো ইউ আকৃতির যে উপত্যকাটা রয়েছে, তো এই ইউ আকৃতির উপত্যকা সাধারণত গড়ে ওঠে হিমবাহ দ্বারা। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। হিমবাহ দ্বারা গড়ে ওঠা উপত্যকার আকৃতি সাধারণত ইউ হয়ে থাকে। তারপরে যে প্রশ্নটা রয়েছে, কোন শাসককে কালান্ডার বলা হয়? কালান্দার নামক যে শাসক তিনি হলেন বাবর। না বাবর যুদ্ধে জয়লাভ করার পর না প্রজাদের অনেক সহায়তা করেছিলেন এবং তাদের মধ্যে তিনি বেশ কিছু মুদ্রা বিলিয়ে দিয়েছিলেন। তো এই জন্য বাবরকে কালান্দার বলা হয়। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। এরপর যে প্রশ্নটা রয়েছে, ইবাদতখানা গড়ে তুলেছিলেন আকবর। তো এই আকবর যে ইবাদতখানাটা গড়ে তুলেছিলেন, এটা কোথায় তিনি গড়ে তুলেছিলেন? প্রথম অপশনে রয়েছে দিল্লি, এরপর রয়েছে আগ্রা, এরপর রয়েছে ফিরোজাবাদ, তারপর রয়েছে ফতেপুর সিকরি। তাহলে আকবর তার ইবাদতখানা গড়ে তুলেছিলেন ফতেপুর সিকরি। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। ফতেপুর সিকরিতে তিনি তার ইবাদতখানা গড়ে তুলেছিলেন। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, কাকোরি যে ট্রেন অ্যাক্সিডেন্ট বা কাকোরি যে ট্রেন অ্যাটাক, মানে কাকোরি যে ট্রেন ঘটনা, মানে ট্রেনের যে ঘটনাটা, এই কাণ্ডে কে যুক্ত ছিলেন না, কে যুক্ত ছিল সেটা বলতে হবে না, কে যুক্ত ছিলেন না সেটা বলতে বলা হয়েছে এখানে। তো প্রথম অপশনে রয়েছে প্রফুল্ল চাকি, এরপর রয়েছে রামপ্রসাদ বিসমিল, এরপর রয়েছে রাজেন্দ্র লাহিড়ী, এরপর রয়েছে আশফাক উল্লাহ খান। তো কাকোরি কাণ্ডে যিনি যুক্ত ছিলেন না তিনি হলেন, এখানে আমাদের মনে রাখার বিষয়, প্রফুল্ল চাকি। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। ভিলাই ইস্পাত কারখানা অবস্থিত। তাহলে ভিলাই ইস্পাত কারখানাটা কোথায় আছে সেটা বলতে হবে। প্রথম অপশনে রয়েছে ঝাড়খণ্ড, এরপর রয়েছে ছত্তিশগড়, এরপর রয়েছে দুর্গাপুর, তারপর রয়েছে উড়িষ্যা। তো এই চারটি অপশনের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে, ভিলাই যে ইস্পাত কারখানা, এই ভিলাই ইস্পাত কারখানা অবস্থিত রয়েছে ছত্তিশগড়। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? প্রথম অপশানে বলা রয়েছে ক্যানবেরা, তারপর রয়েছে সিডনি, তারপর রয়েছে স্যামসুই, আর ডিতে রয়েছে মেলবোর্ন।
তো অস্ট্রেলিয়ার রাজধানীর নাম হচ্ছে ক্যানবেরা। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। টিএবি ভ্যাকসিন কোন রোগের বিরুদ্ধে লড়াই করে? এটা যদি কেউ জেনে থাকো অবশ্যই জানাবে। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। আন্তর্জাতিক যোগ দিবস কবে পালন করা হয়? 25শে জুন, 23শে সেপ্টেম্বর, 21শে জুন আর 12ই জুন। তো আন্তর্জাতিক যে যোগ দিবস রয়েছে, আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয় 21শে জুন। এটি হচ্ছে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে, প্রথম রাষ্ট্রীয় যে খেলা, এই রাষ্ট্রীয় খেলা অনুষ্ঠিত হয়েছিল মুম্বাইতে, এরপর হচ্ছে চেন্নাইতে, তারপর হচ্ছে নিউ দিল্লি, তারপর হচ্ছে ব্যাঙ্গালোর। তো প্রথম যে রাষ্ট্রীয় খেলা, এই রাষ্ট্রীয় খেলাটা যেখানে অনুষ্ঠিত হয় সেটি হচ্ছে নিউ দিল্লি। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার, অপশান সি। পরবর্তী যে প্রশ্ন রয়েছে, কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম শুরু হয়েছিল কবে থেকে? না, কমিউনিটি ডেভেলপমেন্ট যে প্রোগ্রামটা রয়েছে, এই কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম শুরু হয়েছিল, আমাদের মনে রাখতে হবে, 1952 সাল থেকে। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। তারপর যে প্রশ্নটা রয়েছে, নিম্নলিখিত কোন দেশটি সার্কের সদস্য দেশ নয়? তাহলে সার্কের যে সদস্য দেশগুলো কম বেশি সকলেই জানো তার নাম। তো আমাদের এখানে মেন প্রশ্নটা যেটা রয়েছে, নিম্নলিখিত কোন দেশটি সার্কের সদস্য নয়? অপশান এতে রয়েছে বাংলাদেশ, এরপর রয়েছে বিতে জাপান, সিতে রয়েছে ভুটান আর ডিতে রয়েছে নেপাল। তো এই চারটি অপশনের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে, সার্কের সদস্য নয়, সেটি হচ্ছে জাপান। জাপান সার্কের সদস্য নয়। পরবর্তী প্রশ্ন, সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? তাহলে সার্কের যে সদর দপ্তর সেটা কোথায় অবস্থিত? প্রথম অপশনের বলা হয়েছে আফগানিস্তান, তারপর হচ্ছে পাকিস্তানের বেলুচিস্তান, মধ্যপ্রদেশের ভোপাল আর নেপালের কাঠমান্ডু। তো সার্কের সদর দপ্তর অবস্থিত নেপালের কাঠমান্ডুতে। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। প্রত্যেকটা প্রশ্ন আসন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং প্রত্যেক পরীক্ষার্থীকে এগুলো জানার দরকার আছে। নেক্সট প্রশ্নের যেটা রয়েছে, সেন্ট্রাল ইনস্টিটিউট অফ মেডিসিনাল অ্যান্ড প্ল্যান্ট কোথায় অবস্থিত? তো সেন্ট্রাল ইনস্টিটিউট অফ মেডিসিনাল অ্যান্ড প্ল্যান্ট অবস্থিত লখনৌতে। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, লখনৌতে অবস্থিত। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, কুনওয়ার সিং কোন রাজ্যের জমিদার ছিলেন? প্রথম অপশান রয়েছে নদিয়া, এরপর রয়েছে ব্যারাকপুর, জগদীশপুর এবং জামশেদপুর। সঠিক যে আনসারটা হবে, কুনওয়ার সিং যে রাজ্যের জমিদার ছিলেন তিনি, সেটি হচ্ছে জগদীশপুর। নেক্সট যে প্রশ্নটা রয়েছে, দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি কার রাজত্বকালে সংগঠিত হয়েছিল? তাহলে দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতির কথা বলা যায়, তাহলে টোটাল 4টে বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল, তার মধ্যে দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতিটি যার আমলে হয়েছিল সেটি হচ্ছে কালাশোক। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। আর প্রথম বৌদ্ধ সঙ্গীতিটি যার আমলে হয়েছিল তিনি হচ্ছেন অজাতশত্রু, তারপর কালাশোক। আর তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল অশোকের সময়, আর চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি হয়েছে কনিষ্কের আমলে। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? তো ভারতবর্ষে কিন্তু সবুজ বিপ্লবের জনক কাকে বলে সেটা এখানে বলতে বলা হয়েছে। প্রথম অপশন রয়েছে নরম্যান বোরলক, এরপর রয়েছে এম এস স্বামীনাথন। তাহলে এই দুটোর মধ্যে কোনটা, যদি কেউ জেনে থাকো অবশ্যই জানাও যাবে। এই দুটোর মধ্যেই কিন্তু হবে, নরম্যান বোরলককে আমরা ভারতের সবুজ বিপ্লবের জনক বলবো না এম এস স্বামীনাথন। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। সাচির বৃহত্তম যে স্তূপ, এই স্তূপকে কি বলা হয়? উইংস অফ ফায়ার বইটির রচয়িতা কে ছিলেন? না, উইংস অফ ফায়ার নামক যে বইটি, এই বইটির রচয়িতা ছিলেন এপিজে আব্দুল কালাম। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, এটি তার অটোবায়োগ্রাফি। নেক্সট যে প্রশ্ন রয়েছে, ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী ছিল মানে কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড, হাইড্রোজেন সালফাইড আর মিথাইল আইসোসায়ানাইড। তো ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী হচ্ছে মিথাইল আইসোসায়ানাইড। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্নের দিকে মুভ করছি। দেবী লক্ষ্মীর মূর্তি কোন বিদেশি শাসকের মুদ্রায় লক্ষ্য করা যায়? তো দেবী লক্ষ্মীর মূর্তি যে বিদেশি শাসকের মুদ্রায় লক্ষ্য করা যায়, এখানে অপশানগুলো রয়েছে, দেখো। প্রথম বলা হয়েছে শকদের, এরপর রয়েছে ইন্দো গ্রিকদের, তারপর রয়েছে কুষাণদের, তারপর রয়েছে পাঠানদের। তো দেবী লক্ষ্মীর মূর্তি লক্ষ্য করা যায় ইন্দো গ্রিকদের মুদ্রায়, দেবী লক্ষ্মীর মূর্তি লক্ষ্য করা যায়। পরবর্তী যে প্রশ্ন রয়েছে, কোন রাজবংশ বিজয়নগরে শাসন করেন? তাহলে বিজয়নগরে যে শাসন করেছিলেন কোন রাজবংশ, এদের মধ্যে কোনটা হবে সেটা অবশ্যই জানাতে হবে। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে, নিম্নলিখিত কোন স্থানে শঙ্করাচার্য কোনো মঠ প্রতিষ্ঠা করেননি? তাহলে প্রথম অপশন রয়েছে কাশী, এরপর রয়েছে কাঞ্চি, পুরী আর দ্বারকা। এর মধ্যে যেটা রাইট অ্যান্সার সেটি হচ্ছে দ্বারকা। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট যে প্রশ্নটা রয়েছে, পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা নিয়ন্ত্রণ ভারতীয় সংবিধানের কোন তালিকায় রয়েছে? প্রথম অপশান আছে স্টেট লিস্ট, এরপর রয়েছে ইউনিয়ন লিস্ট,
কনকারেন্ট লিস্ট আর রেসিডুয়ারি লিস্ট। তো পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা নিয়ন্ত্রণ ভারতীয় সংবিধানের যে তালিকায় রয়েছে সেটি হচ্ছে কনকারেন্ট লিস্ট। অপশান সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপরে যেটা রয়েছে, আকবরের ইচ্ছা অনুযায়ী কে রামায়ণকে ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন? তাহলে আকবরের ইচ্ছা ছিল এবং সেই অনুযায়ী রামায়ণকে ফার্সি ভাষায় অনুবাদ কে করেছিলেন? তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে সেটি আমাদের মনে রাখতে হবে। এখানে বলা রয়েছে আবুল ফজল, এরপর রয়েছে ফৈজি, আব্দুর রহিম খান আর আব্দুল কাদির বদাউনি। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা এখানে মনে রাখতে হবে আব্দুল কাদির বদাউনি। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট যে প্রশ্নটা রয়েছে, পানিপথের যে তৃতীয় যুদ্ধ, এই তৃতীয় যুদ্ধে মারাঠারদেরকে পরাজিত করা হয়েছিল কাদের দ্বারা? তাহলে মারাঠারা কাদের দ্বারা পরাজিত হয়েছিল? প্রথম অপশান দেখতে পাচ্ছ এখানে, এই অপশানগুলো রয়েছে মোগল, এরপর রয়েছে আফগান, তারপর রয়েছে ইংরেজ, তারপর রয়েছে ফার্সি মানে ফরাসি। তো পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠারদেরকে পরাজিত করা হয়েছিল মোগলদের দ্বারা। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, মোগলদের দ্বারা পরাজিত করা হয়েছিল। পরবর্তী যে প্রশ্ন রয়েছে, হরপ্পাবাসীরা কিসের ব্যবহার জানতেন না? তাহলে হরপ্পাবাসীরা যারা ছিলেন তারা লোহার ব্যবহার কিন্তু জানতেন না, তারা লোহার ব্যবহার তাদের কাছে পুরোপুরি অজানা ছিল। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাব। নৃত্যরত একটি মেয়ের ছবি মানে যে ড্যান্সিং গার্ল, এই ড্যান্সিং গার্লের মূর্তিটা কোথায় পাওয়া গেছে? কালীবঙ্গান, মহেঞ্জোদারো, হরপ্পা, রোপার। তো মহেঞ্জোদারোতে এটা পাওয়া গেছে, নৃত্যরত গার্ল বা ড্যান্সিং গার্লের যে ছবিটা, মূর্তি মানে ছবি বলতে মূর্তিটা সেইটা। দেখো তারপরেও যে প্রশ্ন রয়েছে, ভারতবর্ষের পেপার এসেছিল বা পেপারে এসেছিল ব্যবহার করার জন্য কত শতকে? 12 সেঞ্চুরি মানে 12 সেঞ্চুরিতে, 13 সেঞ্চুরি, 14 আর 15 সেঞ্চুরি। তো এই প্রশ্নে যেটা রাইট অ্যান্সার হবে সেটি হচ্ছে 15 সেঞ্চুরিতে ভারতবর্ষে পেপার এসেছিল ব্যবহার করার জন্য। নেক্সট প্রশ্নের যেটা রয়েছে দেখবো আমরা, সিন্ধু সভ্যতার ধরনটা খুঁজে পাওয়া যায় মানে হোয়াট টাইপ অফ সিভিলাইজেশন ইজ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, মানে সিন্ধু সভ্যতার যে ধরনটা এটা কি ধরনের সঙ্গে মিল রয়েছে? মিশর, চীন, সুমের আর সবগুলি। তো সিন্ধু সভ্যতার যে টাইপটা বা ধরনটা এটা মিল রয়েছে সুমের সভ্যতার সঙ্গে। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। এরপরে যে প্রশ্নটা রয়েছে, চন্দ্রগুপ্ত মৌর্য পরাজিত করেছিলেন? প্রথম অপশন বলা রয়েছে আলেকজান্ডারকে, এরপরে রয়েছে পুরুকে, তারপরে রয়েছে সেলুকাসকে, আর কোনোটিই নয়। তো চন্দ্রগুপ্ত মৌর্য পরাজিত করেছিলেন সেলুকাসকে। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। এরপরে যেটা রয়েছে, কুষাণ বংশের শাসক কে ছিলেন? প্রথম অপশান রয়েছে উগ্রসেনা, তারপর রয়েছে পুষ্যমিত্র, তারপর রয়েছে বিক্রমাদিত্য, তারপর রয়েছে প্রথম কথফিস। তো কুষাণ বংশের শাসক যিনি ছিলেন তিনি হলেন প্রথম কথফিস। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, বাকিগুলো নয়। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে, বিক্রমাদিত্য উপাধি ধারণ করেছিলেন? এই প্রশ্নটা বহুবার বহু পরীক্ষায় এসেছে, বিক্রমাদিত্য উপাধি কে ধারণ করেছিলেন? তো প্রশ্নের অপশনগুলো তোমরা দেখতে পাচ্ছ, প্রথম অপশন রয়েছে কনিষ্ক, এরপর রয়েছে সম্রাট অশোক, তারপর রয়েছে সমুদ্রগুপ্ত, তারপর রয়েছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তো এই প্রশ্নে যেটা রাইট অ্যান্সার হবে সেটি হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য উপাধি ধারণ করেছিলেন। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে, হর্ষবর্ধন তার রাজধানী স্থানান্তরিত করেছিলেন? প্রথম অপশন রয়েছে দিল্লি থেকে দেবগিরি, এরপর রয়েছে থানেশ্বর থেকে কনৌজ, এরপর রয়েছে কম্বোজ থেকে বিহার, তারপর এটা রয়েছে দিল্লি থেকে বিহার। তো হর্ষবর্ধন তার রাজধানী স্থানান্তরিত করেছিলেন থানেশ্বর থেকে কনৌজ। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট যে প্রশ্ন রয়েছে, অজন্তা গুহা চিত্রগুলি কোন গল্পগুলির বর্ণনা দেয়? তো অজন্তা গুহা চিত্রগুলো যেগুলো রয়েছে সেগুলো জাতকের কাহিনীর বর্ণনা দেয়। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, জাতকের কাহিনী। তো আজকের এই ক্লাসটা এখানেই আপাতত সমাপ্ত রাখছি বা সমাপ্ত করছি। কোশ্চেনগুলো পরীক্ষা উপযোগী ছিল এবং প্রত্যেককে অবশ্যই জানতে হবে, আর এগুলোর প্র্যাকটিসের মাধ্যমে বুঝতে পারবে প্রিপারেশন লেভেলটা কেমন রয়েছে বা কতগুলো প্রশ্ন তোমার ঠিক হচ্ছে সেটা অবশ্যই বুঝতে পারবে।